আপনাকে কষ্ট দিতেছি আমার আপনার জন মনে করে। স্টেটে আমার কে আছে আপনি ছাড়া? যতদিন দেহে প্রাণ আছে ততদিন কষ্ট দিব, মনে কিছু করিবেন না। আপনার স্ত্রী আলাউদ্দিন। ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার শিল্প, সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত ও সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান ছিল পরাধীন ভারতের রাজন্য শাসিত বৃহত্তর পার্বত্য ত্রিপুরা। মূলত 1849 সালে ত্রিপুরার মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্যের প্রতিষ্ঠিত নতুন হাভেলি নামে পরিচিত রাজধানী আগরতলাকে কেন্দ্র করে মিশ্র সংস্কৃতির বৈচিত্র্যতায় গড়ে ওঠে পার্বত্য ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য। সেই ঐতিহ্যের রূপরেখায় উজির বাড়ির এক কৃতিবান সঙ্গীতজ্ঞ চিত্রকর অনিল কৃষ্ণ দেববর্মনের সাথে ওস্তাদ আলাউদ্দিন খানের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। বিংশ শতকের পট পরিবর্তনের যুগে সে আত্মিক সম্পর্ক মানবিক ইতিহাসের এক অনন্য দলিল। 1760 খ্রিস্টাব্দে ত্রিপুরার 174তম মহারাজা কৃষ্ণমাণিক্য ত্রিপুর রাজতন্ত্রের নিরাপত্তার জন্য উদয়পুর থেকে রাজপাট স্থানান্তর করে ত্রিপুরার নতুন রাজধানী স্থাপন করেন পুরাতন আগরতলায়। 1766 সালে উজির উত্তর সিংহের মৃত্যুর পর কৃষ্ণমাণিক্য প্রশাসনিক পদগুলি পুনর্গঠন করেন। থানাদার আছুমণি, দেওয়ান ভদ্রমণি পঞ্চানন পন্তনাভ, নায়েব রামকেশব মাখনলাল, নাজির অভিমন্যু, সেনাপতি ভদ্রমণি গোবর্ধন রায়, লুচিদর্প নারায়ণ, নায়েব উজির বীরমণি ঠাকুর এবং উজির পদে জয়দেব রায়। 1820 দশকে বৃদ্ধ পিতা জয়দেব উজিরের স্মৃতিচারণায় দুর্গামণি দেব ঠাকুর রাজভাষা বাংলায় ত্রিপুরার রাজবংশের ইতিহাস গ্রন্থ রাজমালার চতুর্থ লহর রচনা করেন। তখন ত্রিপুরার মহারাজা ছিলেন রামগঙ্গা মাণিক্য। রাজধর মাণিক্য, দুর্গা মাণিক্য, রামগঙ্গা মাণিক্যের রাজসভায় প্রধানমন্ত্রী ও উজির পদে আসীন ছিলেন দুর্গামণি দেব ঠাকুর। দুর্গামণি উজিরের জমিদারি ছিল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, শ্রীহট্টের এক বিস্তীর্ণ অঞ্চলে। রাজকার্য ও জমিদারির পাশাপাশি দুর্গামণি উজিরের ছিল বাংলা সাহিত্যের প্রতি গভীর নিষ্ঠা। তিনি শ্রেণীমালা নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। দুর্গামণি উজিরের পুত্র গোপীকৃষ্ণ দেব ঠাকুরের সাথে মহারাজা বীরচন্দ্র মাণিক্যের জ্যেষ্ঠা কন্যা অনঙ্গমোহিনী দেবীর বিবাহ হয়। অনঙ্গমোহিনী দেবী ছিলেন ত্রিপুরার প্রথম মহিলা কবি। তিনি কণিকা, শোকগাঁথা, প্রীতি নামে 3টি কাব্যগ্রন্থ রচনা করেন। শোকগাঁথা ও কণিকা কাব্যগ্রন্থ দুটি উপহার পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনঙ্গমোহিনীকে একটি শুভেচ্ছা পত্র পাঠান। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজদায়িত্ব ও জমিদারি দেখাশোনা ছাড়া গোপীকৃষ্ণ উজির ছিলেন সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। তার পারিবারিক গ্রন্থাগারে সংগৃহীত ছিল বেদ, বেদান্ত, উপনিষদ, বৈষ্ণব শাস্ত্র, ন্যায়শাস্ত্র, আয়ুর্বেদ, মহাপুরুষের জীবনী, ব্রিটিশ আইনশাস্ত্র, বাংলার কবি সাহিত্যিকদের রচিত বিভিন্ন গ্রন্থ, ত্রিপুরার ইতিহাস গ্রন্থ। কলকাতা থেকে নিয়মিত বঙ্গদর্শন, ভারতবর্ষ জ্ঞানাঙ্কুর, ভারতী, প্রবাসী, নব্যভারত এসব সাহিত্যপত্রগুলি উজির বাড়ির গ্রন্থাগারে সংরক্ষিত ছিল। ঘরের দেয়ালে শোভা পেত দেশীয় এবং পাশ্চাত্য শিল্পীদের অঙ্কিত চিত্র। বীরচন্দ্র মাণিক্যের পর রাধাকিশোর মাণিক্যের রাজসভায়ও উজির পদে আসীন ছিলেন গোপীকৃষ্ণ। রাধাকিশোরের সময় রবীন্দ্রনাথ ঠাকুর 1900 সালে প্রথম আগরতলায় আসেন। 1 বছর পর 1901 সালের 2রা সেপ্টেম্বর গোপীকৃষ্ণ উজিরের কনিষ্ঠ পুত্র রাধাকৃষ্ণ ঠাকুরের তৃতীয় সন্তান অনিল কৃষ্ণের জন্ম হয়।
অনিল কৃষ্ণের মাতা লবঙ্গলতা দেবী ছিলেন যুবরাজ বীরেন্দ্র কিশোরের ভগ্নী। অনিল শৈশব থেকেই কৌতূহলী ছিল। অবাক চোখে তাকিয়ে থাকত ঘরের দেয়ালে টাঙানো ছবির দিকে। রং পেন্সিল নিয়ে মামা বীরেন্দ্র কিশোরের ঘরে বসে থাকত ঘন্টার পর ঘন্টা। 6 বছর বয়সে অনিল কৃষ্ণকে পাঠানো হয় উমাকান্ত একাডেমিতে, কিন্তু নিয়মমাফিক পড়াশোনায় বারবার ব্যাঘাত ঘটাত তার কৌতূহলী মন। অনিল কৃষ্ণ শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক পাঠ গ্রহণ করেন সেতার বাদক রামকানাই শীলের কাছে। উজির পরিবারের ছেলের প্রতি প্রভু বাড়ির রামকানাই শীলের ছিল বাড়তি যত্ন। একুশ বছর বয়সে অনিল কৃষ্ণ প্রফুল্লবালা দেবীকে বিবাহ করেন। বিয়ের 1 বছরের মধ্যেই মামা মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের মৃত্যু হয়। ইউরোপীয় শৈলীতে তেল রঙে মামার অঙ্কিত সন্ন্যাসী, ঝুলন, বংশীবাদন শিক্ষা, এই চিত্রগুলি অনিল কৃষ্ণের মনে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। পারিবারিক সূত্রে প্রাপ্ত জমিদারির দায়িত্ব ছোট ভাই সুধীর কৃষ্ণের উপর ছেড়ে দিয়ে অনিল কৃষ্ণ পুরোপুরিভাবে শাস্ত্রীয় সঙ্গীত ও চিত্রকলায় মনোনিবেশ করেন। তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের রাজসভায় সঙ্গীত শিল্পের দায়িত্ব গ্রহণ করেন। বীর বিক্রমের সময় 1926 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সপ্তম তথা শেষবারের মতো ত্রিপুরায় আসেন। অনিল কৃষ্ণ একদিকে বীর বিক্রমের সেতার শিক্ষক, রাজদরবারের সঙ্গীত আসরের আয়োজক, অন্যদিকে মার্গ সঙ্গীতকে রাজঘরানা মুক্ত করার প্রয়াসী। ভারতীয় মার্গ সঙ্গীতকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনিল কৃষ্ণ 1926 সালে ত্রিপুর ঐকতান বাদন সমিতি নামে একটি সঙ্গীত প্রতিষ্ঠান স্থাপন করেন। ওস্তাদ আলাউদ্দিন খান যখন আগরতলায় আসতেন, তখন সোজা চলে আসতেন অনিল কৃষ্ণের সঙ্গীত প্রতিষ্ঠানে। সঙ্গীতের সূত্রে রামকানাই শীলের কাছে শিক্ষা গ্রহণের সময় অনিল কৃষ্ণের সাথে আলাউদ্দিন খানের যে সম্পর্ক গড়ে ওঠে, আমৃত্যু সেই সম্পর্কের কোনো ছেদ পড়েনি। দুজনের পরিচয় মূলত রামকানাই শীলের বাড়িতেই হয়, এবং সেটা হয় অনিল কৃষ্ণ দেববর্মন যখন কিশোর অবস্থায় ছিলেন। এই রামকানাই শীলের কাছেই এই আক্ষরিক অর্থে আমাদের সঙ্গীতাচার্য অনিল কৃষ্ণ দেববর্মন সঙ্গীতের প্রাথমিক তালিম নেন, এবং এই রামকানাই শীলের কাছে দুজনেই যেতেন, উস্তাদ আলাউদ্দিন খান এবং অনিল কৃষ্ণ ঠাকুর। উস্তাদ আলাউদ্দিন খান তার যে কিশোর বয়স থেকে, কারণ ওনার যে বাবা সদু মিয়া, তার এক ব্যান্ড পার্টি ছিল। সেই ব্যান্ড পার্টি এক সময়ে ত্রিপুরার রাজপরিবার এবং আশেপাশের অন্যান্য এখানের যে অভিজাত পরিবারে নানান সামাজিক অনুষ্ঠানে সদু মিয়ার ব্যান্ড পার্টি অংশগ্রহণ করতেন, এবং সেই পার্টিকে ডাকা হতো, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতো সেই পার্টি। তো সঙ্গে আলাউদ্দিন খানও আসতেন। এই হিসেবে এখানকার যে সঙ্গীতের পরিবেশ, এ সম্পর্কে ওনার একটা আগ্রহ ছিল। এই বয়সের দিক থেকে যতই ব্যবধান থাকুক, আলাউদ্দিন খান যেখানে যখন যে অবস্থাতেই ছিলেন, অনিল কৃষ্ণ দেববর্মনকে তিনি চিঠিপত্র লিখতেন। শাস্ত্রীয় সঙ্গীতে অনিল কৃষ্ণের একটি রেকর্ড কলকাতার তাজমহল গ্রামোফোন কোম্পানির ব্যানারে প্রকাশিত হয়।
ভগ্নপ্রাপ্ত এই রেকর্ডটিতে অনিল কৃষ্ণের বীণ বাদনে দরবারি কানাড়া রাগ এবং সেতার বাদনে ভৈরবী রাগের পরিচয় পাওয়া যায়। মাইহারে যাওয়ার আগে আলাউদ্দিন কয়েক বছর কলকাতার গিরিশ নাট্যমঞ্চে সুর সংযোজনার কাজ করেন। পরিচিত হন প্রসন্ন বিশ্বাস নামে। সময়কাল 1932 খ্রিস্টাব্দ। সে বছর 10ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ভারতবর্ষে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। অন্যদিকে এবছরই অর্থাৎ 1932 সালে অনিল কৃষ্ণ এলাহাবাদে অনুষ্ঠিত সর্বভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে অংশ নেন। জীবনের প্রথম স্বীকৃতি প্রফেসর উপাধিতে ভূষিত হন। 1934 সালের ডিসেম্বর মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত বঙ্গীয় সঙ্গীত সম্মেলন অনিল কৃষ্ণ দেববর্মন ও আলাউদ্দিন খানের সঙ্গীত জীবনের একটি মাইলস্টোন। বঙ্গীয় সঙ্গীত সম্মেলনের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর অমৃতবাজার পত্রিকায়। এই সঙ্গীত সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন কুমার শচীন দেববর্মন। আলাউদ্দিন খান সরদেপুরিয়া, তিলক কামত ও কেদারা রাগ পরিবেশন করেন। সংবাদে উল্লেখ আছে, আলাউদ্দিনের বাদন শৈলীতে উপস্থিত শ্রোতামণ্ডলী অভিভূত হয়ে পড়েন। অনিল কৃষ্ণ দেববর্মন নিজের হাতে সেতার যন্ত্রে দেশ রাগ পরিবেশন করেন। তবলায় সঙ্গীত করেন আলাউদ্দিন খান। এই সঙ্গীত সম্মেলনে অনিল কৃষ্ণ দেববর্মনকে সঙ্গীতাচার্য উপাধিতে ভূষিত করা হয়। আলাউদ্দিন স্থায়ীভাবে মাইহারে চলে যাওয়ার পরেও পত্রযোগে নিয়মিত যোগাযোগ রাখতেন অনিল কৃষ্ণের সাথে। 1936 সালের 24শে ফেব্রুয়ারি মাইহার থেকে অনিল কৃষ্ণকে পাঠানো একটি চিঠিতে জানা যায়, কুমার ঠাকুর সাহেব, আপনার পত্র, ফটো পেইন্টিং, ছবি পেয়ে অতিশয় আনন্দিত হইলাম। আমার মতো বিশ্রীজীবের ফটো যে এত সুন্দর হতে পারে কল্পনার অতীত। চিত্রখানা আপনার সেবক শ্রীমান আলিয়া আকবর অতি আনন্দ চিত্তে নিয়েছে, তার ঘরেই রেখেছে। আপনাকে শত শত আদাব জানাইতেছে, তার আদাব গ্রহণ করিবেন। মাইহারের বাড়ি প্রস্তুত হয়ে গেছে, ওই বাড়িতেই আনন্দে বসবাস করিতেছি। বাড়িখানা মন্দ হয় নাই, যারা দেখে সকলেই প্রশংসা করে। ভিকিরির পণ্যকুঠিরে কখন যদি আপনার পদধূলি পড়িত, তাহলে পণ্যকুঠির পবিত্র হইত, এ আশা অসম্ভব যদি ভগবান পূর্ণ করেন। আমার পরম পূজনীয় অন্নদাতা পিতা শ্রীযুক্ত দরবার রাজাধিরাজ বাহাদুর কেমন আছেন জানিতে বাসনা। এক প্রকার আছেই, আপনাদের কুশল দানে সুখী করিবেন। ইতি আপনার শ্রী আলম। আলাউদ্দিন খানের পোর্ট্রেট ছাড়াও সস পেইন্টিংয়ে চিত্রকর অনিল কৃষ্ণের অঙ্কিত উল্লেখযোগ্য চিত্রগুলি হল পিতা রাধাকৃষ্ণ ঠাকুর ও মহারাজা বীরচন্দ্র মাণিক্যের পোর্ট্রেট। অয়েল পেইন্টিংয়ে অঙ্কিত উল্লেখযোগ্য দুটি চিত্র হল শ্রীচৈতন্যের সশিষ্য কীর্তনাভিসার ও যীশুখ্রিস্ট। 1936 সালে আলাউদ্দিন ইউরোপ সফরে যান। পাশ্চাত্যের উচ্চাঙ্গ সঙ্গীতের পরিবেশ আলাউদ্দিনকে বিস্মিত করে। সে কথা জানাতে ভোলেননি অনিল কৃষ্ণকে। আরব দেশ গ্রিক, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, প্যারিস, জার্মানি, ইটালি হয়ে বেলজিয়ামে এসছি। এখানে 1 মাস থাকিব, এরপর লন্ডন যাইব। এইসব দেশের স্বপ্ন বলে মনে হয়। মানুষের অসাধ্য কর্ম এরা করে। আমার অন্নদাতা শ্রীযুক্ত মহারাজা বাহাদুরের শ্রীচরণ কৃপায় আশীর্বাদে যশ সম্মান পাইতেছি। উদয়শঙ্করের নাচ দেখে এরা উন্মত্ত হয়ে যায়। যে সময় সঙ্গীত হয়, শরৎবাদ্য করি, সেই সময় 10,000 8,000 লোকের সমীপে, তখন মনে হয় এখানে মানুষ নাই, অরণ্য মনে হয়। পত্রটিতে আরও জানা যায়, আলাউদ্দিন একটি ব্যক্তিগত আর্জি অনিল কৃষ্ণের মাধ্যমে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জানিয়েছিলেন। আমার আবেদন আর্জির কি হইল এখন পর্যন্ত কিছু খবর পাই নাই। শরণার্থে আপনাকে জানাইলাম,
আমার আশা বুঝি ভগবান পূর্ণ করিবেন না, আমার দুরাদৃষ্ট। আপনাকে কষ্ট দিতেছি আমার আপনার জন মনে করে। স্টেটে আমার কে আছে আপনি ছাড়া? যতদিন দেহে প্রাণ আছে ততদিন আপনাকে কষ্ট দিব, মনে কিছু করিবেন না। দয়া করে আপনি আমার জন্য চেষ্টা করুন। শ্রী শ্রীযুক্ত মহারাজ শিবপুরের জমিদারকে আদেশ করিলেই ওই পুকুর মসজিদ মকররি করে দিবে। আমি আর কিছু চাহি না। এই ভিক্ষা মহারাজার শ্রীচরণে। অনিলকৃষ্ণ দেশবাড়ির খবর জানিয়ে আলাউদ্দিনকে প্রায়শ চিঠি লিখতেন। এরকম একটি পত্রে মাতৃভূমির ঐতিহ্য আলাউদ্দিনের হৃদয় আলোড়িত করে। ইংল্যান্ডের ডিভেনশিয়ার থেকে আলাউদ্দিনের পাঠানো একটি পত্রে জানা যায়, এখানে দৃশ্য অতি চমৎকার, সাধন করিবার জায়গা বড়ই নিরিবিলি। এখানকার একজন বড় লোক আমাদিগকে নিজ বাড়িতে রাখিয়াছেন। চমৎকার জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। প্রত্যেক বৎসর 40,000 টাকা শান্তিনিকেতনে দেন। এখানেও শান্তিনিকেতন। কত কত দেশের লোক নানাহ বিদ্যা শিক্ষা করে। অনিলকৃষ্ণের আরো একটি বড় গুণ ছিল, তিনি সেতার, সরোদ, এসরাজ ও সুরবাহার এসব যন্ত্রগুলি অনায়াসে তৈরি করতে পারতেন। অনিলকৃষ্ণের তৈরি একটি এসরাজ রাজকুমারী কোমলপ্রভা দেবী অনিলকৃষ্ণের ভ্রাতা চিত্রশিল্পী ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মনকে উপহার দেন। এই এসরাজেই ধীরেন্দ্রকৃষ্ণের বাদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সকণ্ঠে রেকর্ড করা অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ এই গানটিতে ব্যবহৃত হয়েছিল। এবং সেই এসরাজটি তিনি মহারাজ কুমারী কোমলপ্রভা দেবীকে দেওয়ার জন্যই তৈরি করেছিলেন। এবং কোমলপ্রভা দেবী সেটা ওনাকে প্রেজেন্ট করেন। যেহেতু নাকি উনি আর বাজাচ্ছিলেন না, ওই হিসেবে ধীরেন কৃষ্ণদেব বর্মন সেটাকে সযত্নে রেখেছিলেন এবং নিজেও তাকে ব্যবহার করে। তিনি কোথাও যাওয়ার পর সেই যন্ত্রটি তিনি সঙ্গে নিয়ে যান এবং রবীন্দ্রসঙ্গীতের আশ্রমে যে যৌথ সঙ্গীত টঙ্গীত বসত, সঙ্গীতের আসর বসত, সেখানে ধীরেন কৃষ্ণদেব বর্মন সেই এসরাজটি ব্যবহার করে সেখানে গানের সঙ্গে বাজাতেন। এবং রবি ঠাকুরের যে রেকর্ডটি রয়েছে অন্ধজনে দেহ আলো, অনিলকৃষ্ণের উপলব্ধিতে সঙ্গীত বিদ্যা হল নাদ ও ব্রহ্মের সাধনা। উত্তরসূরিদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য তিনি 1940 সালে সঙ্গীত গ্রন্থ নাদলিপির প্রথম খণ্ড প্রকাশ করেন। নাদলিপিতে 42টি রাগের স্বরলিপির পরিচয় পাওয়া যায়। অনিলকৃষ্ণের এই সঙ্গীত গ্রন্থটি উপহার পেয়ে আলাউদ্দিন মাইহার স্টেট থেকে একটি চিঠি পাঠান। নমো নারায়ণ। ঠাকুর সাহেব, আপনার শ্রদ্ধা উপহার নাদলিপি বহিখানা পেয়ে অতিশয় আনন্দ লাভ করিলাম। প্রার্থনা করি আপনার নাদলিপি কোটি কোটি বছর পৃথিবী জন্মাবধি চিরস্মরণীয় হয়ে কীর্তিযশ সজীবতে আপনাকে কীর্তিবান করুন। অন্যদিকে 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান নামে একটি পৃথক ও স্বতন্ত্র রাষ্ট্রের দাবি পেশ করেন। ফলে দেশভাগের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। 1941 সালে ঢাকার রায়পুরায় সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষ নিহত হন। নিরাপদ আশ্রয়ের খোঁজে বিপন্ন মানুষ ত্রিপুরায় আশ্রয় নেয়। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দাঙ্গায় বিপন্ন লোকেদের সাধ্যমতো সাহায্য ও আশ্রয় দেন। অন্যদিকে 1941 সালে বীর বিক্রম কবিগুরুর 80তম জন্মদিনে কবিগুরুকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেন। 1941 সাল অনিলকৃষ্ণের ব্যক্তিগত জীবনের একটি বেদনাময় বছর। সে বছরের ডিসেম্বর মাসে অনিলকৃষ্ণের জ্যেষ্ঠা কন্যা প্রতিমা দেবীর মৃত্যু হয়। শোকাচ্ছন্ন অনিলকৃষ্ণকে 1942 সালের 9 ফেব্রুয়ারি
আলাউদ্দিন একটি পত্র পাঠান। শ্রদ্ধেয় ঠাকুর সাহেব, আপনার পত্রে আপনার কন্যার পরলোকগত হয়েছেন জেনে বড়ই দুঃখিত হলেন। তিনি পরমাত্মা মোক্ষ লাভ করুক এই প্রার্থনা করি। আপনি এর জন্য চিন্তা করিবেন না, ভগবানের ইচ্ছাতেই সব হয়। তিনি মঙ্গলের জন্য করে থাকেন। সঙ্গীতের দ্বারায় ভগবত আরাধনা করুন, তিনি মঙ্গলময় শান্তি দান করিবেন। মেয়ের মৃত্যু অনিল কৃষ্ণকে মানসিকভাবে আঘাত করে। তিনি উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হন। তবুও বিরাম নেই। শারীরিক অসুস্থতার মধ্যেও সঙ্গীত গ্রন্থ নাদলিপির দ্বিতীয় খণ্ডটি রচনার কাজ সম্পূর্ণ করেন। পত্রযোগে আলাউদ্দিন এই সঙ্গীত গ্রন্থটির বিষয়ে জানতে পারেন। তিনি সঙ্গীত গ্রন্থটির সাফল্য কামনা করে 1943 সালে সেপ্টেম্বর মাসে অনিল কৃষ্ণকে একটি শুভেচ্ছা পত্র পাঠান। নমো নারায়ণ। ঠাকুর সাহেব, আপনার কৃপাপত্র পেয়ে সুখী হলেন। সঙ্গীত গ্রন্থ লিখেছেন জেনে অতি আনন্দিত হলেন। প্রভুর কৃপায় আপনার সঙ্গীত গ্রন্থ জগৎপ্রিয় হোক ও ভারতের সঙ্গীত শিল্পীদের ও শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার দ্বারায় সঙ্গীত উন্নতি লাভ করে মানব জীবন ধন্য করুক এই প্রার্থনা করি। আপনার কীর্তি চিরস্মরণীয় হোক। আমি সদা সর্বদা মাইহারেই থাকি, এখনো মাইহারেই আছি। মাইহারে নিজ পর্ণকুটিরও করেছি। দয়া করে একবার এসে দেখে শুনে গেলে খুশি হব। শ্রী আলী আকবর লখনৌ রেডিওতে চাকরি করে, সঙ্গীত ডাইরেক্টর। 200 টাকা বেতন পায়, ভালো আছে। এই সময় জামাতা শ্রীমান রবীন্দ্রশঙ্কর ও কন্যা শ্রীমতী অন্নপূর্ণা এরা আমার নিকট থেকে সেতার সুরবাহার শিক্ষা করিতেছে। ভগবত কৃপায় এরা বেশ উন্নতি করেছে। তাদের বাদ্য শুনিলে আপনি সন্তুষ্ট হবেন। আশীর্বাদ করবেন তাদের মঙ্গলের জন্য। চিরজীবী হয়ে চির সুখে জীবন অতিবাহিত করুক। গুরুদেব স্বর্গবাস করেছেন জেনে বড়ই দুঃখিত হলেন। বয়স হয়েছিল, তিনি মহাপুরুষ ছিলেন। তিনি আত্মমোক্ষপদ লাভ করেছেন। শ্রীমান রাধাচরণ ভাইকে আন্তরিক দুঃখ জানাবেন। অনিল কৃষ্ণের অপ্রকাশিত নাদলিপির দ্বিতীয় খণ্ডটিতে 61টি রাগের পরিচয় পাওয়া যায়। এই রাগগুলির স্বরলিপিও তিনি লিপিবদ্ধ করেন। অনিল কৃষ্ণের সৃষ্ট ত্রিপুরাবতী ও ত্রিপিসারম রাগ দুটিতে ককবরক লোকসঙ্গীতের সুর অনুভূত হয়। নয় জানুয়ারি 1944 খ্রিস্টাব্দে সঙ্গীত আচার্য অনিল কৃষ্ণ দেববর্মন মাত্র 43 বছর বয়সে পরলোক গমন করেন। মৃত্যুকালে রেখে যান স্ত্রী প্রফুল্লবালা দেবী, 5 পুত্র চলিল কৃষ্ণ, উৎপল কৃষ্ণ, প্রাঞ্জল কৃষ্ণ, সজল কৃষ্ণ, ধবল কৃষ্ণ এবং 2 কন্যা উমা ও সুরমা দেবীকে। পারিবারিক সূত্রে জানা যায় অনিল কৃষ্ণের মৃত্যুতে আলাউদ্দিন গভীর শোকাহত হয়ে পড়েন। যে আলাউদ্দিনকে সঙ্গীত ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না, সেই আলাউদ্দিন 3 দিন সঙ্গীত চর্চা থেকে সম্পূর্ণ বিরত ছিলেন।
অনিল কৃষ্ণের উত্তরসূরিদের সাথে আলাউদ্দিনের যোগাযোগ ছিল। 1958 সালে অনিল কৃষ্ণের দ্বিতীয় পুত্র সেতার শিল্পী উৎপল কৃষ্ণকে একটি অভিজ্ঞানপত্র দিয়ে সম্মানিত করেন। মাননীয় মহোদয়দিগকে আমার শতকোটি আদাব আর্জ নিবেদন করি। ত্রিপুরার আমি একজন অধম সন্তান। আমার নাম আলাউদ্দিন। আমি জ্ঞান অবুধ ত্রিপুরার সন্তান। আমার লেখা ত্রুটি মার্জনীয়। আমার অতি স্নেহের প্রধান শিষ্য স্বর্গীয় অনিল কৃষ্ণ দেববর্মার সুপুত্র আমার স্নেহের নাতে শ্রীমান উৎপল কৃষ্ণ দেববর্মাকে এই সার্টিফিকেটটি দান করিলাম। এ স্বর্গীয় পিতা ও কাকা খুড়া মহাশয় দিগের কাছে সেতার বাদ্য শিক্ষা করে উন্নত লাভ করেছে। আজীবন সাধনার দ্বারা আরও উন্নত হবে আশীর্বাদ করি। মাননীয় মহোদয়ের সমীপে প্রার্থনা করি শ্রীমান উৎপল দেববর্মাকে শিক্ষকের পদ দান করে ত্রিপুরার সেবক আলাউদ্দিনকে কৃতার্থ করিবেন। আপনাদের সেবক আলাউদ্দিন, প্রিন্সিপাল, গভর্নমেন্ট মিউজিক কলেজ, মাইহার।